প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মালিহা হোসাইন। মানব মূত্র থেকে তৈরি হচ্ছে কৃষির সার। শুনতে অবাক লাগলেও ঠিক এমন প্রযুক্তি তৈরি করেছে যুক্তরাজ্যের একটি স্টার্টআপ। এনপিকে রিকভারি নামের এই ব্রিটিশ স্টার্টআপের অবাক করা এই প্রযুক্তি আগামী কৃষিতে দিবে স্বস্তি। মিউজিক ফেস্টিভ্যাল আর ম্যারাথনের টয়লেট থেকে সংগ্রহ করা হচ্ছে হাজার হাজার লিটার মূত্র, আর সেটিকেই রূপান্তর করা হচ্ছে পরিবেশ বান্ধব সারে। আজকে জানব কিভাবে কাজ করছে এই পি সাইকেল প্রযুক্তি, কেন এটি ভবিষ্যতে কৃষিতে বড় পরিবর্তন আনতে পারে এবং কেন বিজ্ঞানীরা এটিকে দেখছেন নতুন সম্ভাবনা হিসেবে। মিউজিক ফেস্টিভ্যালে সারি সারি টয়লেট, পেছনে বসানো বিশেষ পাইপ ও ট্যাঙ্ক, সেখান থেকেই সংগ্রহ করা হচ্ছে মানুষের মূত্র। যুক্তরাজ্যের ব্রিস্টল ভিত্তিক স্টার্টআপ এনপিকে রিকভারি তৈরি করেছে এই অভিনব প্রযুক্তি। কোম্পানির নামের এনপিকে এসেছে তিনটি গুরুত্বপূর্ণ উপাদান থেকে: নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, যা গাছের বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সাধারণত মানুষের মূত্র পয় নিষ্কাশন ব্যবস্থায় চলে যায়, কিন্তু এই প্রতিষ্ঠান সেটিকে অপচয় না করে পুনরুদ্ধার করছে এবং তৈরি করছে টেকসই সার। এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা হলো এটি সরাসরি কোনো ইভেন্টের স্থানেই কাজ করতে পারে, অর্থাৎ মিউজিক ফেস্টিভ্যাল বা ম্যারাথন চলাকালীন সময়েই টয়লেটের পেছনে স্থাপন করা ইউনিটে মূত্র সংগ্রহ ও প্রক্রিয়াজাত করা সম্ভব। ফলে তা আর ড্রেনে বা নদীতে গিয়ে দূষণ সৃষ্টি করে না। এই পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বিশেষ ধরনের ব্যাকটেরিয়া। বিজ্ঞানীরা বলছেন এই ব্যাকটেরিয়াগুলো মূত্রের পুষ্টি উপাদানকে এমন রূপে পরিবর্তন করে যা গাছ সহজে গ্রহণ করতে পারে। আমাদের বায়োরিঅ্যাক্টরে থাকা ব্যাকটেরিয়ার খাদ্যই হলো মূত্র, আর তারা সেটিকে গাছের উপযোগী পুষ্টিতে রূপান্তর করে। ইতোমধ্যেই এই সার ব্যবহার করে গম উৎপাদনে পরীক্ষা চালিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের দাবি, ফলাফল প্রচলিত রাসায়নিক সারের প্রায় সমান। এখন তারা ধীরে ধীরে গাছ ও বনায়ন প্রকল্পেও এই প্রযুক্তি ব্যবহার করতে চায়। আমরা মানব বর্জ্য থেকে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান সংগ্রহ করি এবং সেগুলোকে কৃষির জন্য ব্যবহারযোগ্য সারে রূপান্তর করি। বিশ্বজুড়ে সার উৎপাদন অনেকাংশে নির্ভর করে প্রাকৃতিক গ্যাস ও খনিজ সম্পদের উপর। যুদ্ধের পর আন্তর্জাতিক বাজারে সারের দামও ব্যাপকভাবে বেড়ে যায়। এমন পরিস্থিতিতে বিকল্প ও স্থানীয় উৎস খুঁজছেন গবেষকরা, আর সেই সম্ভাবনার জায়গাতেই উঠে এসেছে মানবমূত্র। বিজ্ঞানীরা বলছেন এটি হয়তো পুরো সার সংকটের একমাত্র সমাধান নয়, তবে বর্জ্য কমানো, নদী দূষণ রোধ এবং টেকসই কৃষি গড়ে তুলতে এটি হতে পারে বড় একটি পদক্ষেপ। মানুষের বর্জ্যই হয়তো একদিন হয়ে উঠবে ভবিষ্যতের কৃষির শক্তি। কৃষি নির্ভর কম্বোডিয়ায় রঙিন মুখ, ঢোলের তালে নাচ আর প্রার্থনায় মুখর হয়ে উঠেছে বোয়াং গ্রাম। বর্ষার শুরুতে বৃষ্টির আশায় শত শত গ্রামবাসী অংশ নেন কম্বোডিয়ার শতবর্ষী এক ঐতিহ্যবাহী অনুষ্ঠানে। গ্রামের মানুষ শোভাযাত্রায় নেচে গিয়ে এগিয়ে যাচ্ছেন। কেউ পৌরাণিক দৈত্যের সাজে, কেউ আবার বন্যপ্রাণীর রূপে মুখে রং মেখে উৎসবে অংশ নিয়েছেন। ঢোলের তালে তালে চলছে নাচ ও গান। আমি প্রতি বছর এই অনুষ্ঠানে অংশ নিই। বৃষ্টির জন্য প্রার্থনা করি যাতে কৃষকেরা ভালোভাবে ধান চাষ ও ফসল ঘরে তুলতে পারেন। শিশুদেরও দেখা যায় মুখে রং মেখে কলাপাতার পোশাক পরে নাচতে। গ্রামের মানুষ কলাপাতা দিয়ে তৈরি অস্থায়ী মন্দির বহন করে স্থানীয় দেবতার
মন্দির ঘিরে প্রদক্ষিণ করেন। পরে তারা ফল, খাবার, পানীয় ও ধূপ উৎসর্গ করে স্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। মানুষদের এই সাজসজ্জা আর মুখে রং করা দেখতে খুব সুন্দর লাগে। এটি আমাদের প্রথমবার, তাই আমি খুব উচ্ছ্বসিত। আমরা চাই ঈশ্বর সবাইকে সুস্বাস্থ্য, সৌভাগ্য ও সমৃদ্ধি দান করুক। ក្នុងពិធីបុណ្យហ្នឹងគឺយើងមានការថ្វាយ এই অনুষ্ঠান বহু পুরনো ঐতিহ্য। আমরা গ্রামের মঙ্গল ও পর্যাপ্ত বৃষ্টির জন্য এই পূজা করি, যাতে কৃষকরা সফলভাবে চাষ করতে পারেন। សេចក្តីសុខសេចក្តីចម្រើនហើយនឹង শত শত বছর ধরে চলে আসা এই অনুষ্ঠান একসময় কম্বোডিয়ার প্রায় সব গ্রামেই পালিত হতো। তবে এখন ধীরে ধীরে এমন আয়োজন বিরল হয়ে উঠেছে। কৃষি নির্ভর কম্বোডিয়ায় এখন গ্রামের মানুষের জীবনের বড় অংশ জুড়ে রয়েছে প্রকৃতি, বৃষ্টি আর কৃষিকাজের উপর নির্ভরতা। ত্রিশতম কার্নিভাল অফ কালচারসে অংশ নিতে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। সাম্বার তালে তালে নাচ, রঙিন পোশাক আর নানা সংস্কৃতির মিলনে উৎসব মুখর ছিল জার্মানির রাজধানী বার্লিন। বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা নেচে গেয়ে আর বর্ণিল সাজে মাতিয়ে তোলেন পুরো শহর। ব্রাজিলিয়ান নৃত্যশিল্পীর নাচ, কোথাও জাপানি পারফরমেন্স, কোথাও আবার ইউক্রেনীয় ঐতিহ্যবাহী পোশাকে শিল্পীদের পরিবেশনা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দর্শকরা মোবাইলে ছবি তুলছেন, কেউ পরিবার নিয়ে উপভোগ করছেন এই বৈচিত্র্যের উৎসব। Das ist immer faszinierend und außerdem gucken wir auch immer das Iran da. প্রতি বছরই নতুন নতুন দেশের অংশগ্রহণ দেখতে পাই। তাদের পোশাক, নাচ আর হাসিমাখা পরিবেশ সত্যিই অসাধারণ। Die kommen immer, schauen ins Publikum, strahlen, ist wunderschön. ভিন্ন ভিন্ন দেশের মানুষ এখানে এসে নিজেদের সংস্কৃতি তুলে ধরছেন, এটাই সবচেয়ে সুন্দর ব্যাপার। রঙিন পালক ও ঐতিহ্যবাহী পোশাকে বলিভিয়ান নৃত্যশিল্পীদের পরিবেশনাও দর্শকদের দৃষ্টি কাড়ে। শিশু থেকে বয়স্ক সব বয়সী মানুষ মেতে ওঠেন উৎসবের আনন্দে। 1996 সাল থেকে নিয়মিত আয়োজন হওয়া এই কার্নিভাল অফ কালচার এখন বার্লিনের অন্যতম বড় সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। এই উৎসবের মূল বার্তা হল বৈচিত্র্য, সহাবস্থান এবং বিভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন। এবারের আয়োজনে প্রায় 67টি আন্তর্জাতিক দলের প্রায় 5800 শিল্পী অংশ নেন। নৃত্য, সঙ্গীত ও শিল্পকলার মাধ্যমে তারা তুলে ধরেন নিজেদের সংস্কৃতি ও পরিচয়। বিশ্বের সবচেয়ে বড় শামুক খাওয়ার উৎসবে এবার রেকর্ড সংখ্যক মানুষের ভিড় জমেছে স্পেনের শহর লেলেইডাতে। 3 দিন ব্যাপী এই উৎসবে প্রায় 2 লাখ মানুষ মিলে খেয়েছেন 14,000 কেজিরও বেশি শামুক। স্থানীয়দের কাছে এটি শুধু খাবারের আয়োজন নয়, বরং ঐতিহ্য, পরিবার আর সংস্কৃতির এক বিশাল মিলন মেলা।
ধাতব ট্রেতে সাজানো শামুক বারবিকিউ আগুনে রান্না করা হচ্ছে। ধোঁয়ার মধ্যে ব্যস্ত উৎসবের অংশগ্রহণকারীরা। কেউ ট্রে বহন করছেন, কেউ আবার বন্ধু ও পরিবারের সঙ্গে বসে উপভোগ করছেন এই বিশেষ খাবার। শামুক তার কাছে বাড়ির মতো, কারণ লিলেইডার সবচেয়ে ঐতিহ্যবাহী খাবারই হলো এই বিশেষভাবে রান্না করা শামুক। গেল 11 বছর ধরে লন্ডনে থাকলেও বছরে দুবার অবশ্যই নিজের শহরে ফেরেন, একবার বড়দিনে, আরেকবার এই শামুক উৎসবে অংশ নিতে। এই উৎসব আমার পরিবার, আমার বন্ধু, আমার জীবনের অংশ। উৎসব জুড়ে দেখা যায় দলবদ্ধভাবে মানুষ খাওয়া দাওয়া করছেন, শুভেচ্ছা বিনিময় করছেন এবং কাতালান সংস্কৃতির গান ও আনন্দে মেতে উঠছেন। গোলাপি রঙে ছেয়ে গেছে পুরো শহর। ইউরোপের ভিলেনিয়াসে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী পিঙ্ক স্যুপ ফেস্টিভ্যাল। লিথুয়ানিয়ার ঐতিহ্যবাহী এই স্যুপ উৎসব উদযাপনে জড়ো হয়েছিল হাজার হাজার মানুষ। নদীতে বোট প্যারেড, গোলাপি আলোয় সাজানো সেতু আর উৎসব মুখর মানুষের ঢল। আতশবাজির আলোয় পুরো পরিবেশ যেন রূপ নেয় এক বিশাল পিঙ্ক কার্নিভ্যালে। প্রায় 10,000 মানুষের ওপর চালানো এক জরিপে এই পিঙ্ক স্যুপকেই লিথুয়ানিয়ার সবচেয়ে জনপ্রিয় ঐতিহ্যবাহী খাবার হিসেবে বেছে নেওয়া হয়। এই স্যুপ আমাদের জন্য খুবই বিশেষ, তাই এটিকে ঘিরেই আমরা এমন একটি উৎসব তৈরি করেছি যেখানে স্থানীয় মানুষ ও পর্যটক সবাই একসঙ্গে আনন্দ করতে পারে। কেউ গোলাপি পোশাকে, কেউ আবার ডিমের সাজে উৎসবে অংশ নিয়েছেন। আয়োজিত হয় মজার ওয়েটার দৌড় প্রতিযোগিতাও, যেখানে অংশগ্রহণকারীরা হাতে পিঙ্ক স্যুপ নিয়ে দৌড়ান। এবারের আয়োজনে বিদেশ থেকেও এসেছে বিপুল সংখ্যক পর্যটক। যুক্তরাজ্য, জার্মানি, নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ থেকে অংশ নিয়েছেন প্রায় 17,000 মানুষ। আয়োজকদের আশা মোট দর্শনার্থীর সংখ্যা 1 লাখ ছাড়াবে। এই ঠান্ডা স্যুপ গরমের দিনে খুবই সতেজ লাগে, আর এটি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। এটি সত্যি ভিন্নধর্মী একটি উৎসব। এখানে উচ্চ শব্দের গান বা মদ্যপান নয়, পুরো আয়োজনটাই পিঙ্ক স্যুপকে ঘিরে। চারিদিকে শুধু গোলাপি রং আর আনন্দ। আমি পিঙ্ক খুব ভালোবাসি, তাই এই উৎসব আমার দারুণ লাগছে। ঠান্ডা বিটরুট, কেফির, শসা, বিভিন্ন হার্বস আর সেদ্ধ ডিম দিয়ে তৈরি এই গোলাপি স্যুপ এখন শুধু খাবার নয়, বরং লিথুয়ানিয়ার সংস্কৃতি ও পরিচয়ের এক রঙিন প্রতীক হয়ে উঠেছে। চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের অনুষ্ঠান বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV
বিএসএসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।